আজকে আমরা লিকুইড স্টেটটা পড়ব। তো এই সলিড লিকুইড গ্যাস এই ব্যাপারটা আলোচনা হয়েছিল আগে, ছোটবেলাতেও তোরা পড়েছিস। ছোটবেলায় একটু সহজভাবে পড়া হয়েছিল যে এটাতে যদি তাপ দেওয়া হয় তাহলে সলিডটা মেল্ট করে লিকুইড হয়ে যাবে, আরো তাপ দিলে লিকুইডটা বয়েল করে বা ইভাপোরেট করে গ্যাস হয়ে যাবে। উল্টো পথে যদি হিট নিয়ে নেওয়া হয় তাহলে এটা লিকুইড হবে এবং আরো এক্সট্রাক্ট করলে তখন এটা সলিড হয়ে যাবে। এটা বেশিরভাগ সাবস্টেন্সের ক্ষেত্রেই কিন্তু ট্রু। কিছু কিছু সাবস্টেন্স আছে যারা সলিড থেকে ডাইরেক্ট গ্যাস হয়ে যায়, সেই ঘটনার নাম হচ্ছে সাবলিমেশন, ঊর্ধ্বপাতন বলে। সেটা পুরোপুরি ফেজ ডায়াগ্রাম থেকে এক্সপ্লেন করা যায় যে কেন সে লিকুইড স্টেটটা ক্রস করলো না। এখন এই তিনটে স্টেটের মধ্যে পার্থক্য কি? আরো কিন্তু স্টেট রয়েছে, সেগুলো এখানে আলোচনা করব না। যেমন বোস আইনস্টাইন কন্ডেনসেট আছে, প্লাজমা আছে, পোলারন্স আছে। তার মধ্যে এই তিনটে আমরা আপ টু অনার্স আলোচনা করব। মাস্টার ডিগ্রিতে গিয়ে বোস আইনস্টাইন কন্ডেনসেট নিয়ে ডিসকাশন হয়। সলিডে মলিকিউলগুলো লং রেঞ্জ অ্যাট্রাকশনের মাধ্যমে গায়ে গায়ে লেগে থাকে, একদম ক্লোজ প্যাকড অ্যারেঞ্জমেন্ট। অ্যাট্রাকশনটা হচ্ছে লং রেঞ্জ। লিকুইডের ক্ষেত্রে ক্লোজ প্যাকড অ্যারেঞ্জমেন্টটা একই, কিন্তু অ্যাট্রাকশনটা হচ্ছে শর্ট রেঞ্জ, বহুদূর পর্যন্ত বিস্তৃত নয়। গ্যাসের ক্ষেত্রে অ্যাট্রাকশনটাই হচ্ছে ভেরি ভেরি উইক, ফলে এদের ইন্টারমলিকুলার ডিস্টেন্স খুব বেশি। যদি মোশনের ব্যাপারগুলো দেখি তাহলে এখানে ট্রান্সলেশনাল মোডটা অফ আছে, অর্থাৎ ট্রান্সলেশনাল মোশন এদের হয় না। সলিডের মলিকিউল ছুটতে পারে না। রোটেশনাল মোডটা অফ আছে, অর্থাৎ ঘোরাটাও বন্ধ। বাবু ক্লাস চলছে, আওয়াজ করো না, টিভিটা দেখলে আস্তে করে দেবে। ভাইব্রেশনটা কিন্তু আছে। তাহলে ট্রান্সলেশনাল হয় না, রোটেশনাল হয় না, ভাইব্রেশনটা হয়। এই ট্রান্সলেশনাল মোশনটা নেই বলে এর কিন্তু ডেফিনিট শেপ আছে। সলিড হ্যাজ ডেফিনিট শেপ, কারণ মলিকিউল ছুটে পালিয়ে অন্য জায়গায় যেতে পারে না, তাই পাত্রের আকারও নিতে পারবে না। ইট উইল নট বি এবল টু টেক দ্য ভলিউম অফ দ্য ভেসেল। ইট হ্যাজ আ ডেফিনিট শেপ। এবার ভলিউমটা কি? যেহেতু এটা ক্লোজ প্যাকড অ্যারেঞ্জমেন্ট, গায়ে গায়ে লেগে আছে, ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা খুব বেশি নয়, তাই একসঙ্গে দুটো জিনিস পাওয়া যাবে যে এটা কম্প্রেসিবল নয়। একে কম্প্রেস করে আরো ছোট করা যাবে না, মানে এদের মলিকিউলগুলোর মাঝে গ্যাপ এতটাই কম আছে যে আর চাপ দিয়ে কাছে আনা যাবে না। তার পাশাপাশি ভলিউমটাও ফিক্সড। যদি কম্প্রেস না করা যায় তাহলে ভলিউম চেঞ্জ হচ্ছে না, তাহলে ডেফিনিট ভলিউম আছে। খুব চাপ প্রয়োগ করলে সামান্য একটু পরিবর্তন হয় ভলিউমের, সেটা টোটাল ভলিউমের রেসপেক্টে নেগলিজেবল। তাহলে ডেফিনিট শেপ আছে, ডেফিনিট ভলিউম আছে। লিকুইডের ক্ষেত্রে কি হবে? এর মলিকিউলগুলোর কিন্তু ট্রান্সলেশনাল মোশনটা অ্যাক্টিভ, মলিকিউলগুলো ছুটতে পারে। রোটেশনাল মোশনটা অ্যাক্টিভ, ছুটতে পারে, ঘুরতে পারে। ভাইব্রেশনালটা অ্যাক্টিভ। তাহলে অল মোডস অফ
motion are active in liquid state. তাহলে যদি অণুগুলো ছোটে তাহলে ওরা পাত্রের কোনায় কোনায় পৌঁছে যেতে পারবে। So it will not carry any particular shape. It will take the shape of the vessel. তাই liquid has no definite shape. No definite shape. কোনো নির্দিষ্ট আকৃতি নেই। It will take the shape of the vessel. পাত্রের আয়তন পাত্রের আকার নেয়। কোন একটা পাত্র যদি এরকম নিই, যেখানে এরকম একটা নাক আছে, দিয়ে এখানে জল ভরে দিই এত দূর, তাহলে এই নাকে জল ঢুকে যাবে। কিন্তু যদি এখানে আমি কোনো সলিড দিয়ে ভরার চেষ্টা করি তাহলে কিন্তু এটা হবে না, এই জায়গাটা ঢুকবে না। এবার কেউ যদি বলে যে খুব ছোট ছোট যদি নিই, সেক্ষেত্রে এটা ঢুকে যাবে, কিন্তু তবুও আকার নেবে না, কারণ ওই সলিড পার্টিকেলগুলোর মাঝে ফাঁকা জায়গা থেকে যাবে। সেটা ইন্টারমলিকুলার স্পেস না, সেটা হচ্ছে ইন্টার ম্যাটার স্পেস, মানে ওই যে বড় যে চাঁইগুলো, সেই চাঁইগুলোর মাঝে স্পেস থেকে যাবে, ফলে এটা কিন্তু ভেসেলের আকার নেওয়া হলো সেটা বলা যাবে না। আর যখন লিকুইড নেবো তখনও কিন্তু মাঝে মাঝে ফাঁকা থাকবে না, পুরোটাই আকৃতিটা পুরোটাই নেবে। ভলিউম কি হবে? এখানেও তো ক্লোজ প্যাকড অ্যারেঞ্জমেন্ট, গায়ে গায়ে লেগে আছে, তাহলে একেও কম্প্রেস করা যাবে না, এটা ইনকম্প্রেসিবল লিকুইড। আর ভলিউমটা কি হবে? এর কিন্তু ডেফিনিট ভলিউম হবে। এবার গ্যাসে গিয়ে ইন্টারঅ্যাকশনটা হলো কিন্তু উইক। এই দুটোতে হচ্ছে স্ট্রং স্ট্রং। এখান থেকে এখানে যখন আসবো তখন যে খুব বেশি স্ট্রং হয়ে যাবে তা নয়, এটা একটা স্ট্রং অ্যাট্রাকশন আছে ইন্টারমলিকুলার, আন্তরাণবিক আকর্ষণ বলটা এখানে অত্যন্ত শক্তিশালী। এখানে যে তার থেকে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে এমনটা না, শুধু এখানে যেটা আছে আর এখানে যেটা আছে পার্থক্যটা হচ্ছে এখানে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, এই অ্যারেঞ্জমেন্টটা এখানে নেই। এখানে ইন্টারাকশনটা একটা ছোট ডোমেন অবধি থাকবে, তারপর ভেঙে যাবে, তারপর আর কন্টিনিউ হবে না। আবার সেই যতদূর ছিল ততদূর তার মাঝে ভেঙে গিয়ে আবার অন্য ডোমেন তৈরি হবে। কিন্তু এখানে একটা লং রেঞ্জ অ্যাট্রাকশন তৈরি হবে, অর্থাৎ একটা বড় দূরত্ব অবধি এবং একটা ম্যাক্রোস্কোপিক লেন্থ অবধি কিন্তু ওই অ্যাট্রাকশনটা চলবে। তাহলে এটাও স্ট্রং, শুধু পার্থক্যটা হচ্ছে এটা অনেক দূর অবধি চলে, নেটওয়ার্ক তৈরি হয়, সেই নেটওয়ার্ক এখানে ছোট, বড় নেটওয়ার্ক তৈরি হয় না। গ্যাসে গিয়ে কি হলো? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা আরো ফল করে গেল, অনেক অনেক ফল করে গেল। ফলে মলিকিউলগুলোর ট্রান্সলেশন মোশন তো আছেই, রোটেশনাল মোশন আছে, ভাইব্রেশনাল, এটা ভি না, এটা টিক দিচ্ছি, ভাইব্রেশনাল মোশনও আছে। কিন্তু যেটা হবে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন খুব কমে যাওয়ার জন্য এদের আন্তরাণবিক দূরত্ব অনেক বেশি হয়ে যাবে। এখন কোন সায়েন্সের কোন ভাষায় বোঝাবো যে আন্তরাণবিক দূরত্বটা বেশি, আন্তরাণবিক দূরত্বটা কম? সরি, যেমন একজন কুড়ে মানুষের কাছে চেয়ার থেকে উঠে বা সোফা থেকে উঠে জল খাওয়াটাই অনেক দূরত্বের ব্যাপার। তার তার সোফা বা চেয়ার থেকে ওই ডাইনিং টেবিলে গিয়ে জলের বোতল আছে, সেখান থেকে উঠে জল খাওয়াটাই, এই মাঝের দূরত্বটাই তার কাছে অনেক। আরেকটা ছোট শিশু, ধর 4-5 বছর বয়স, আমার ছেলেই ধর, সে গোটা বাড়িটা সারাদিনে 2000 বার পাক মারছে। হ্যাঁ, নানা রকম ভাবে ও নিজেই নাচছে, খেলছে, গাইছে। তাহলে দূরত্বটা কিন্তু এরকম নয় যে এর ক্ষেত্রে বেশি সে আনতে পারছে না দূরত্বের কারণে, বা ওর ক্ষেত্রে দূরত্বটা কম বলেও অতবার পাক দিতে পারছে, এরকম নয়। দূরত্বের একটা সায়েন্টিফিক ডেফিনিশন দিতে হবে। যেমন আমি যদি আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা জায়গায়
যাই, যদি মেঘলা ওয়েদার থাকে, খুব ঠান্ডা নয় খুব গরম নয়, তখন আমার দূরত্বটা অত বেশি মনে হবে না। কিন্তু যদি প্রবল রোদ, স্কচিং হিট, সেই সময় যদি যায় তখন মনে হবে রাস্তা ফুরোচ্ছে না। তো এখানে ডিস্টেন্সটা সেরকম, এটা ফিলোসফিক্যাল দিক। এখানে ডিস্টেন্সটাকে কতটা বলবো, কতটা বললে বোঝাবে যে ইন্ট্রামলিকুলার ডিস্টেন্সটা খুব বেশি, সেটা এইভাবে বলা হয় সায়েন্টিফিক্যালি, যে মলিকুলের যে ডায়ামিটার, যদি ইন্টারমলিকুলার স্পেসটা তার অর্ডারেই হয়, যদি তাদের মধ্যে দূরত্বটা এই অর্ডারেই হয়, অর্থাৎ এটা যদি হয় 1.5 অ্যাংস্ট্রম, যদি তাদের মধ্যে দূরত্বটা ওই 0.5 অ্যাংস্ট্রম বা 1 অ্যাংস্ট্রম এই অর্ডারই হয়, তখন তাকে লিকুইড বা সলিড বলা হবে, মানে এই অর্ডারে। আর যদি এরকম হয়ে যায় যে এদের মধ্যে আরেকটা মলিকুলের মধ্যে দূরত্ব হচ্ছে, এটা 1.5 অ্যাংস্ট্রম, সেই এদের মধ্যে দূরত্ব হচ্ছে ধরে নিচ্ছি 40 অ্যাংস্ট্রম, এটা ফর এক্সাম্পল। তাহলে এর যে ডায়ামিটার তার থেকে ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা বহুগুণ বেশি, তখন বলা হবে এটা গ্যাস। তাহলে দূরত্বটা কার নিরিখে বলা হচ্ছে? ডায়ামিটারের রেসপেক্টে বলা হচ্ছে। আমার যদি একটা পা ফেললে যদি আমি 2 ফুট যাই, তাহলে আমার 100 ফুট যেতে 50টা পা ফেলতে হবে। কিন্তু আমি যদি একটা মানুষ না হয়ে জায়ান্ট হই, আমার একটা পাই যদি 25 ফুট হয়, মানে একটা পা 25 ফুট লম্বা বলছি না, একটা স্টেপ, এক পা ফেলছি 25 ফুট চলে যাচ্ছি, তাহলে আমি 4টে স্টেপেই চলে যাচ্ছি। সুতরাং দূরত্বটা এখানে ম্যাটার করবে এই দুটো পায়ের মধ্যে যে গ্যাপ তার উপর। যদি 25 ফুট পরে আমি আরেকটা পা ফেলতে সক্ষম হই খুব সহজেই, তাহলে 4টে পা ফেললেই আমি 100 ফুট চলে যাই, তাহলে আমার কাছে 100 ফুটটা কোনো দূরত্বই নয়। তাই এর সাপেক্ষে বলার চেষ্টা করা হচ্ছে। তাহলে ইন্টারমলিকুলার ডিস্টেন্স যখন মলিকুলগুলোর রেডিয়াস বা ডায়ামিটারের রেসপেক্টে অনেক গুণ বেশি, তখন তারা কিন্তু গ্যাস। এবং তখন এখানে ভেরি উইক ইন্টারাকশন প্রিভেল করবে। সেই ইন্টারাকশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে ডাইপোল কাজ করতে পারে। ফর এক্সাম্পল HCl, যদি আমরা HCl নিই, তাহলে এখানে হয় ডেল প্লাস, এখানে হয় ডেল মাইনাস। আরেকটা মলিকুল যদি এরকম আসে Cl বন্ড H, ওরিয়েন্টেশনটা ইম্পর্টেন্ট, কারণ ওরিয়েন্টেশন প্রপার না হলে কিন্তু ইন্টারাকশন হবে না। তাহলে এখানে ডাইপোল ইন্টারাকশন হচ্ছে, দ্বিমেরু আকর্ষণ। আবার আরো একটা বলেছি যে আয়ন ডাইপোল, অর্থাৎ ডাইপোলের সঙ্গে আয়নের প্রশ্ন গ্যাসে সাধারণত আসবে না, কারণ আয়নকে গ্যাসে নিয়ে আসতে গেলে হাই টেম্পারেচার প্রয়োজন। হতেই পারে, অসুবিধা নেই, হতেই পারে, কিন্তু আয়নকে পেতে হলে, গ্যাসীয় অবস্থায় পেতে হলে ভেরি হাই টেম্পারেচার প্রয়োজন। সেক্ষেত্রে অন্য কোনো ডাইপোল ওই টেম্পারেচারে টিকবে কিনা সেটা একটা ব্যাপার। ফলে আয়ন ডাইপোল ইন্টারাকশনটা গ্যাসীয় মাধ্যমে তৈরি করাটা এর মতো এত ইজি নয়। আরেকটা কি শিখেছিলাম আমরা, যে ডাইপোল ইনডিউস ডাইপোল, অর্থাৎ একটা ডাইপোল থাকবে, একটা ইনডিউস ডাইপোল থাকবে। কিভাবে হবে এটা? না, আমি যদি এর সাথে আর্গন গ্যাসকে মিশিয়ে দিই, তখন এর সঙ্গে কি হবে, এই ডাইপোলটা আর্গন গ্যাসকে ইনডিউস করবে, তারপর অ্যাট্রাকশন হবে। দ্যাট উইল বি ডাইপোল ইনডিউস ডাইপোল। আরেকটা হতে পারে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউস ডাইপোল, অর্থাৎ পুরো গ্যাসটাই যদি হিলিয়াম হয়, তাহলে একজন নিজে নিজে আবেশ হবে, তারপর সে অন্যজনকে আবেশ ঘটাবে। দ্যাট ইজ লন্ডন ফোর্স। তাহলে এই ধরনের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন গুলোর কথা আমরা আলোচনা আগে করেছি, যেটা গ্যাসের চ্যাপ্টারে বা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পাওয়া যাবে। যাই হোক না কেন, ইন্টারাকশনটা, সেটার ভ্যালু খুবই কম, ম্যাগনিটিউড খুবই কম, পুয়ার বলেই ইন্ট্রামলিকুলার ডিস্টেন্স গুলো এত বেশি হয়ে গেছে। তার ফলে এরা কিন্তু পাত্রের আয়তন নিয়ে নেবে, পাত্রের আকার নিয়ে নেবে। ইট উইল হ্যাভ নো ডেফিনিট শেপ অ্যান্ড নো ডেফিনিট ভলিউম।
no definite shape, and no definite volume. পাত্রের আকার নিয়ে নেবে কারণ মলিকিউলগুলোর মধ্যে কোনো শর্ট রেঞ্জ অ্যাট্রাকশনও নেই, ফলে ফ্রি, মোটামুটি ফ্রি। সামান্য যে ইন্টারাকশন আছে তাকে অগ্রাহ্য করেও বেরিয়ে যাবে, দিয়ে পাত্রের কোনায় কোনায় পৌঁছে যাবে। তাই পাত্রের যে আয়তন সেই আয়তনই নিয়ে নেবে। অর্থাৎ আমি 2 গ্রাম নাইট্রোজেন নিয়ে চাইলে একটা এরকম বাক্সকেও ভর্তি করে দিতে পারি যার ভলিউম সে 100 সিসি, আবার একটা বাড়িতে যে জলের ট্যাঙ্ক হয় সেই 1000 লিটার ট্যাঙ্ক আমি ভরে ফেলতে পারি। একটা 1000 লিটার ট্যাঙ্ক, সেখানে 2 গ্রাম নাইট্রোজেন গ্যাস দিয়েছি, আর কিছু নেই, it will take the volume of this tank also. তাহলে 100 সিসির একটা পাত্রে রাখলে 2 গ্রাম নাইট্রোজেনকে ওই পুরো আয়তনটাই দখল করবে, এখানেও তাই। পার্থক্য কি হবে? এখানে অণুগুলো হয়তো এরকম থাকবে, এখানে অণুগুলো এরকম থাকবে, ইন্টারমলিকুলার ডিসটেন্সটা এখানে বেশি হবে, যেটা লিকুইড পারবে না। লিকুইড কিন্তু এখানে যতটা ভলিউম দখল করবে এখানে ততটাই ভলিউম দখল করবে। অর্থাৎ আমি যদি 10 সিসি ওয়াটার দিয়ে দিই এই দুটোতে, তাহলে এখানেও ও 10 সিসি দখল করবে, আর এই 1000 লিটারের ট্যাঙ্কে 10 সিসি জল দিলে কি হবে? হয়তো একটা পাতলা স্কিন তৈরি হবে, মানে একটা জাস্ট একটা কোটিং হবে হয়তো, কিন্তু তার ভলিউম হবে 10 সিসি। আর এটার ক্ষেত্রে ও পাত্রের আমি যদি একটা 10 সিসির একটা কোনো সলিডের টুকরো দিই, একটা ইঞ্চের টুকরো দিই বা একটা মিচড়ি দিই 10 সিসি বা 10 গ্রামের, ও এখানেও এইভাবে থাকবে, এই ট্যাঙ্কের মধ্যেও এইভাবে থাকবে, ও শেপও নেবে না, ভলিউমও নেবে না। এটা হচ্ছে এদের মধ্যে মোটামুটি ডিফারেন্স। এবার ডেনসিটি, যে মলিকিউলগুলো এরকম গায়ে গায়ে লেগেছিল তারা এখন যদি এত দূরে দূরে চলে যায় তাহলে ডেনসিটি এখানে ফল করবে। অর্থাৎ ডেনসিটি নেবার সময় আমি 1 সিসিতে কত গ্রাম আছে সেটা দেখব। 1 সিসিতে মলিকিউল কম আছে তাহলে তার গ্রাম কমে যাবে, ডেনসিটি উইল ফল। গ্যাসের ডেনসিটি কম, লিকুইড এবং সলিডের ডেনসিটি গ্যাসের থেকে বেশি, এটা বলা যায়। ডেনসিটি অফ সলিড অ্যান্ড লিকুইড উইল বি গ্রেটার দ্যান দ্যাট অফ গ্যাস, এটা বলা যায়। কিন্তু লিকুইড আর সলিডের মধ্যে ডেনসিটি কার বেশি হবে এটা বলা যায় না, আনলেস ইউ আর আস্কড উইথ অ্যান এক্সাম্পল। যতক্ষণ না একটা কেস নিয়ে বলা হচ্ছে ততক্ষণ বলা যাবে না, কারণ কিছু সাবস্টেন্স আছে যাদের সলিডের ডেনসিটি লিকুইডের থেকে বেশি, কিছু সাবস্টেন্স আছে যাদের উল্টোটা। যেমন যদি আমরা জল নিই, সেক্ষেত্রে বরফের আয়তনটা বেশি, একই পরিমাণ জলের বরফের আয়তনটা বেশি, তাহলে সলিডের ডেনসিটি লেস দেন দ্যাট অফ লিকুইড। আবার মোম যদি নিই তাহলে ওয়াক্স, যেটা বলছি ওয়াক্সের ক্ষেত্রে সলিডের ডেনসিটি হচ্ছে বেশি, সুতরাং এটা ভ্যারি করে। কিন্তু এরা উভয়ই কিন্তু গ্যাসের থেকে অনেক বেশি ডেন্স, সেটা আমরা ছবিতেও দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে ডিফিউশন। ডিফিউশন, সলিডে ডিফিউশন হবে না, সলিডে ডিফিউশন সম্ভব নয়, কারণ ওখানে ও অ্যালাউ করবে না। কিন্তু লিকুইডে হতে পারে, গ্যাসে তো খুব সুন্দর হবে, গ্যাসের ডিফিউশন আমরা পড়েওছি। একটা প্রশ্ন দিয়ে ছাত্রদের ঘাবড়ে দেয় ইন্টারভিউয়ে সাধারণত, যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের যদি আমরা ওয়াটার নিই আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিম নিই, এটার উত্তর হচ্ছে যে দে উইল মুভ উইথ সেম স্পিড। কারণ যারা ম্যাক্সওয়েল পড়বে তারা এই উত্তরটা দিতে পারবে। ম্যাক্সওয়েলটা যদি কেউ বুঝতে পারে, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন, তাহলে সেই উত্তরটা দিতে পারবে। আর কারণটা কি? আমি টেম্পারেচার মেনশন করেছি, আর মলিকিউলটা কিন্তু একই, H2O H2O। যেহেতু মাস এক আর টেম্পারেচার এক, তাহলে ভেলোসিটিতে কোনো প্রভাব পড়বে না। ফুল উইডথ at half maxima,
অর্থাৎ যেটা ম্যাক্সিমা তার অর্ধেকে, হাফ ম্যাক্সিমা তার অর্ধেকে ফুল উইডথ, পুরো চওড়াটা নিতে হবে। এইটা টেম্পারেচারের সঙ্গে সম্পর্ক আছে। মোর দ্য টেম্পারেচার, মোর উইল বি দ্য ফুল উইডথ অ্যাট হাফ ম্যাক্সিমা। এবার এটা কোন ফেজে আছে দেখার দরকার নেই, অবশ্যই দেখতে হবে সলিড হলে তো ছুটবেই না, তখন সে শুধু ভাইব্রেট করবে। কিন্তু যদি ছোটার অপশন থাকে তাহলে দুটোতেই একই স্পিডে ছুটবে, কারণ কাইনেটিক এনার্জি এদের সেম হবে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে হাফ এম ভি স্কোয়ার, আচ্ছা m1 v1 দি উইল বি ইকুয়াল টু, দুটো ডিফারেন্ট কেস, একবার ওয়াটার একবার স্টিম। ওয়াটারের ক্ষেত্রে এটা নিলাম আর স্টিমের ক্ষেত্রে এটা নিচ্ছি। টেম্পারেচার সেম আছে মানে এই জিনিসটা আমি লিখতে পারি, কারণ অ্যাভারেজ কাইনেটিক এনার্জির সঙ্গে দুটো সম্পর্ক আছে। আমরা কাইনেটিক থিওরিতে দেখেওছি যে টেম্পারেচার ইজ দ্য মেজার অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। আবার টেম্পারেচার মানে ভেলোসিটির দিক দিয়ে এই ডিস্ট্রিবিউশন, সেটা দেখতে পাচ্ছি একই ডিস্ট্রিবিউশন হবে দুজনের, ডিফারেন্ট জিনিস হলেও, কারণ তাদের মাসটা এক, ফলে পরিবর্তন হবে না। একই টেম্পারেচার একই মাস, তাহলে একই গ্রাফ হবে দুটোর ক্ষেত্রে। একই গ্রাফ হলে তার ক্ষেত্রে আমরা এটা লিখব। এবার m1 ইকুয়াল টু m2, এখানে যদি m1 ইকুয়াল টু m2 বসিয়ে দিই, অর্থাৎ দুটোরই মাস এক, জল আর স্টিমের, ওয়াটার আর স্টিমের, তাহলে অবশ্যই v1 ইকুয়াল টু v2, তাদের একই ভেলোসিটি হবে। অর্থাৎ একটা স্টিমের মলিকিউল যে গতিবেগ নিয়ে কোলাইড করে, একটা ওয়াটার মলিকিউল সেই গতিবেগ নিয়ে কোলাইড করে। তাহলে এটা যেই জেনে গেলাম, তখনই একটা প্রশ্ন আসবে যে তাহলে একই টেম্পারেচারে ওয়াটার এবং স্টিমের মলিকিউলগুলোর মধ্যে কে বেশি সংখ্যায় কোলাইড করে, ফ্রিকোয়েন্সি অফ কলিশন। কার বেশি সংখ্যায় হয়? আচ্ছা, বেগ এক কিন্তু জায়গা ছোট লিকুইডের ক্ষেত্রে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে জায়গা বড়। যেহেতু গায়ে গায়ে মলিকিউলগুলো লেগে আছে, গায়ে গায়ে তো ছাড়বে না, তাই জায়গা কম বলছি। এমন নয় যে আমি একে জায়গা ইচ্ছা করে কম দিয়েছি, একে ইচ্ছা করে জায়গা বেশি দিয়েছি, তা না। এ নিজেই গায়ে গায়ে লেগে আছে, কারণ এটা লিকুইড স্টেট। আর এখানে মলিকিউলগুলো গায়ে গায়ে লেগে নেই, ছাড়া ছাড়া আছে। একই গতিবেগ, তাহলে একই গতিবেগ নিয়ে যদি এ ছোটে আর এ ছোটে, তাহলে ধাক্কার সংখ্যা কার বেশি হবে? এর ধাক্কার সংখ্যা বেশি হবে, কারণ এখানে একটুখানি যাবে আর এর সঙ্গে ধাক্কা লেগে যাবে, আবার একটু যাবে আবার এর সঙ্গে ধাক্কা লেগে যাবে, এর সঙ্গে ধাক্কা লেগে যাবে। কিন্তু এখানে এতটা যেতে হবে তবে এই ধাক্কাটা লাগবে। এবার এখানে কেউ কেউ প্রশ্ন করে যে এ যখন যাবে তখন যদি পালায়, অবশ্যই পালাবে। সেরকম অন্য এক জায়গা থেকে একজন চলেও আসবে এখানে, কারণ এখানে ইনফাইনাইট কালেকশন, প্রচুর সংখ্যায় মলিকুল আছে। তাহলে ফ্রিকোয়েন্সি অফ কলিশন at constant temperature for liquid will be greater than gas, কলিশন সংখ্যাটা এখানে বেশি হবে। তাহলে কলিশন সংখ্যা বেশি হলে সে অনেক দূর যেতে পারবে কম, যত ধাক্কা হবে তত কি হবে, তার ড্রিফট কম হবে। ড্রিফট মানে এগিয়ে যাওয়াটা কম হবে। সে একটা জায়গাতেই অনেকগুলো ধাক্কা মারছে, ফলে তার এগোনোটা কম। যদি যদি সে এইভাবে যায়, সে বেশি এগোবে না এই তার পথ, এইভাবে গেলে সে বেশি এগোবে? অবশ্যই এ বেশি এগোবে। সেই জন্য ডিফিউশনটা হচ্ছে গ্যাসের বেশি দেন লিকুইড। একই টেম্পারেচারে গ্যাস খুব তাড়াতাড়ি ডিফিউজ করে দেন লিকুইড, কারণ ওকে প্রচুর কলিশন এক্সপিরিয়েন্স করতে হয়। যে প্রশ্নটা ছাত্ররা এক্সপেক্ট করে কিন্তু আমি এখানে করলাম না, সেটা হচ্ছে যে কোনটাতে বেশি ছ্যাঁকা লাগবে। সেটাই তারা মাধ্যমিকে বা আরো লোয়ার লেভেলে পড়ে। আমি আরো অন্য জিনিস নিয়ে আলোচনা করলাম। কোনটাতে বেশি ছ্যাঁকা লাগবে এটাও সহজ উত্তর দেওয়া। এটা করতে গেলে ডিফারেন্স বিটুইন ওয়াটার অ্যান্ড স্টিমটা জানতে হবে, সেটা একটু ডিটেলসে বলি।
জল এরকম হাইড্রোজেন বন্ডিং করে থাকে, এক্সটেন্সিভ হাইড্রোজেন বন্ডিং করে থাকে। সেই হাইড্রোজেন বন্ডিং গুলোকে ভাঙতে হবে, তবে এদেরকে আমি ভেপার স্টেটে নিয়ে যেতে পারবো। ভেপার স্টেট মানে হচ্ছে ডিসক্রিট মলিকিউল, দুটো মলিকিউলের মধ্যে সেই মায়াটা আর থাকবে না, আর আকর্ষণ থাকবে না। মৃত্যুর পর যেটা হয়, মৃত্যুর আগে কি কি থাকে? মৃত্যুর আগে বউয়ের সাথে বন্ডিং থাকে, ছেলের সাথে বন্ডিং থাকে, মায়ের সাথে বন্ডিং থাকে, বন্ধুদের সাথে বন্ডিং থাকে, বাবার সাথে বন্ডিং থাকে, বাড়ির সাথে, পাসবইয়ের সঙ্গে, গাড়ির সাথে, হাজারো বন্ডিং। ওই জন্য মানুষ মরতে ভয় পায়। আমাদেরকে তাপ দিতে হয়, দিয়ে এটাকে আলাদা করতে হয়। তাহলে এটা হচ্ছে গ্যাস বা ভেপার, আর এটা হচ্ছে লিকুইড স্টেট। এখন এই যে ডেল প্লাস আর ডেল মাইনাস, এই দুটো এখানে একটা সল্ট ইন্টারাকশন তৈরি করেছে, একটা প্লাস মাইনাস একটা কুলম্বিক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি করেছে। তার ফলে এরা স্টেবল হয়েছে। এই যে স্টেবল হয়েছে, এইটা মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা কমেছে। স্টেবল হওয়া মানে পোটেনশিয়াল এনার্জি ফল করেছে। আর যখন আমি ভেঙে দেবো বন্ডটা, তখন ডেল প্লাস ডেল মাইনাস আর আকর্ষণ করতে পারছে না একে অপরকে, তখন তার পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে। তাই প্রথমে যখন টেম্পারেচারটা বাড়াতে 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 100 অব্দি নিয়ে গেলাম, তখন আমি কাইনেটিক এনার্জি বাড়িয়েছিলাম, পোটেনশিয়াল এনার্জিও বাড়িয়েছিলাম। কিন্তু যখন 100-তে পৌঁছে গেল, তখন আরো বেশি জোরে ছুটতে পারছে না, কারণ এই হাইড্রোজেন বন্ডিংটাকে আটকে দিয়েছে। এবার এতক্ষণ ধরে ছোটাটা বাড়ছিল, টেম্পারেচার বাড়ছিল, ছোটাটা বাড়ছিল, কিন্তু এবার আর বাড়ছে না। এবার হাইড্রোজেন বন্ডিংটা ভাঙতে হবে। এই যখনই ভাঙলো, তখন তারপরে আবার চাইলে জোরে ছুটতে পারবে, কিন্তু না ভাঙা অব্দি জোরে ছুটতে পারবে না। এই ভাঙবার সময় যে এনার্জিটা লাগলো, সেটা পোটেনশিয়াল এনার্জিতে ঢুকে গেল। আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ফিলিংস। কেন বলছি? এটাকে অনুভব করতে হয়। কে অনুভব করবে? মলিকিউল অনুভব করবে। তাহলে এ কি অনুভব করছে সেটা তো থার্মোমিটারের পক্ষে ধরা সম্ভব নয়। এ যে স্টেবিলিটিটা পেয়েছে প্লাসের পাশে থেকে, সেটা থার্মোমিটারের পক্ষে ধরা সম্ভব নয়। তাই এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছানোর পর যে তাপটা দিচ্ছি, সেই তাপটা দিয়ে এর হাইড্রোজেন বন্ডিংকে ভেঙে ফেললাম, কিন্তু আমি থার্মোমিটারে কোনো রিডিং পাবো না। তাই নামটা হয়ে গেছে লিন তাপ। যে তাপের ব্যয় আছে কিন্তু তার প্রকাশ নেই। আমি হিটার অন করে রেখেছি বা আমি গ্যাস জ্বালিয়ে যাচ্ছি, কিন্তু থার্মোমিটার দেখাচ্ছে 100। তার কারণ এনার্জিটা পুরোটা চলে যাচ্ছে পোটেনশিয়াল এনার্জিতে, আর যেটাকে ধরার ক্ষমতা থার্মোমিটারের নেই। এখান থেকে লিন কথাটা এসছে। তাই পোটেনশিয়াল এনার্জিতে খেয়ে যাচ্ছে তাপটা। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিমের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে স্টিম। টেম্পারেচার এক হলেই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এক হবে। এবার যদি মলিকুলার ওয়েটটা সেম হয়ে যায়, তাহলে ভেলোসিটিটা সেম হয়ে যাবে। টেম্পারেচারটা যেহেতু এক, তাহলে তাদের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি সেম। তাহলে কাইনেটিক এনার্জি দুজনেরই সেম। অর্থাৎ যে জোরে ধাক্কাটা দেবে, সেই ধাক্কাটা একই। কিন্তু স্টিমের কি আছে? স্টিমের এই যে বন্ডটাকে ভেঙেছি, তার জন্য যে এনার্জিটা ঢুকে গেছে পোটেনশিয়াল এনার্জিতে, সেইটা ওর বেশি আছে। তাহলে এর আছে কেই প্লাস এক্সট্রা পিই, সেই লিন তাপটা যেটা দিয়ে জলকে ভেঙে আমি স্টিমে এনেছিলাম। ফলে এ কিন্তু বেশি এনার্জি ক্যারি করছে, এ কম এনার্জি ক্যারি করছে। এবার যখন আমার হাতে স্টিমটা দেবে, তখন প্রথমে কাইনেটিক এনার্জি থেকে সাপ্লাই হবে হিট। এবার যখন কাইনেটিক এনার্জিটা তার কমে গেল, তখন এবার পোটেনশিয়াল এনার্জি থেকে কি হবে? কাইনেটিক এনার্জিতে সাপ্লাই হবে। তখন ওটা কনডেন্স করবে, অর্থাৎ আবার কাছে চলে আসবে। কাছে চলে এসে আবার এই বন্ডটা বানিয়ে নেবে। বন্ডটা বানিয়ে পোটেনশিয়াল এনার্জিটা, ওদের নিজের পোটেনশিয়াল এনার্জিটা রিডিউস করে যাবে, স্টেবল হয়ে যাবে, সেই এনার্জিটা ছেড়ে দেবে, আমার হাতটাকে আরো পুড়িয়ে দেবে। অর্থাৎ জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম জল দিলে যা পুড়তো, এটাতে কি হলো? ওই একই পোড়াটা পুড়বে, প্লাস
এখানে আবার ভেপার গুলো কাছে এসে আবার এই ব্যাক করবে জলে, যখন জলে ব্যাক করবে আবার এই বন্ডিংটা তৈরি হবে, তৈরি হলে ওই যে পোটেনশিয়াল এনার্জিটা দিয়ে এটাকে ভেঙেছিলাম সেটাও ছেড়ে দেবে, আমার হাত নেবে, আমার হাতটা আরো পুড়ে যাবে। সো দিস উইল কজ আ গ্রেটার এক্সটেন্ট অফ বার্নিং। এভাপোরেশন অফ আ লিকুইড খুব ইম্পর্টেন্ট টপিক। এটা সম্পর্কে আমরা জানি যে এটাতে কোনো আওয়াজ হয় না, সাউন্ডলেস, ইট অকার্স অ্যাট এনি টেম্পারেচার, যে কোনো টেম্পারেচারে হয়। আর উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার rate of evaporation increases। আর কি পড়েছি, it is a surface phenomena। evaporation occurs from the surface of the liquid। মোটামুটি এগুলো আমরা পড়েছি, আজকে একটু ডিটেলসে শিখবো এই ব্যাপারটা। কিছু লিকুইড আমরা পাই যেগুলো খুব তাড়াতাড়ি উড়ে যায়, এদেরকে বলা হচ্ছে ভোলাটাইল। আর কিছু দেরি হয় উঠতে বা ওড়ে না, এগুলো হচ্ছে নন ভোলাটাইল। ভোলাটাইলের এক্সাম্পল হচ্ছে ইথার, মানে ডাইমিথাইল ইথার যদি নিই, ক্লোরোফর্ম, অ্যাসিটোন এটসেট্রা, এটা খুব তাড়াতাড়ি উড়ে যায়। আর একদম উঠতে চায় না নন ভোলাটাইল, গ্লিসারল, মাস্টার্ড অয়েল, মার্কারি, আর মাঝামাঝি আছে মডারেটলি ভোলাটাইল, সেগুলো হচ্ছে ওয়াটার, অ্যালকোহল, এরকম। এভাপোরেট সবাই করে, এর ভেরি লো রেট, এর ভেরি হাই রেট, এর হচ্ছে মডারেট রেট অফ এভাপোরেশন। এভাপোরেশনের কারণ কি বুঝতে হবে। প্রথম কথা, আমরা একটু আগেই আলোচনা করেছি, সে ওয়াটার মলিকিউল এরকম ভাবে নেটওয়ার্ক তৈরি হয়েছে, এইটাকে ভাঙলে এরকম একাধিক আছে এক্সটেন্সিভ হাইড্রোজেন বন্ডিং এর নেটওয়ার্ক, হিট দিয়ে ভাঙতে হবে, ভাঙলে তখন আমি ডিসক্রিট মলিকিউল পাবো এবং সেখানে খুব উইক ডাইপোল ইন্টারাকশন কাজ করবে, সেখানে আর হাইড্রোজেন বন্ডিং থাকবে না। এই জিনিসটা করতে পারলে তবে আমি বলতে পারবো যে লিকুইড থেকে ভেপারে কনভার্ট হয়েছে। সবসময় যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল এভাপোরেট করে তা না, এভাপোরেট করে জল অ্যাট এনি টেম্পারেচার। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 atm প্রেসারে জল এভাপোরেট করে না, জল তখন বয়েল করতে শুরু করে, ফুটতে শুরু করে। সেটা কি জিনিস পরে আলোচনা করব বললাম। আর তার থেকে যে কোনো কম টেম্পারেচারে জল বাষ্পীভূত হয়ে চলে যায় ভেপার স্টেটে। এবার তারই মধ্যে যদি আমি 70 ডিগ্রি সেন্টিগ্রেড নিই আর 10 ডিগ্রি সেন্টিগ্রেড নিই, তাহলে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে সিস্টেমের এনার্জি বেশি থাকবে, সেক্ষেত্রে এটা ভাঙার জন্য যে প্রয়োজনীয় তাপ সেটাও বেশি সহজে অ্যাক্সেস করতে পারবে এবং তাতে এভাপোরেশনটা বেশি হবে। সেখান থেকে আমরা এটা বলতে পারছি উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার রেট ইনক্রিজেস।
সারফেস ফেনোমেনা, এটা সারফেস থেকে হয় তাই সেটাকে সারফেস ফেনোমেনা বলা হচ্ছে। আমরা কোনো বাড়িতে যদি যাই, কারোর বাড়িতে দিয়ে আমার তাড়া আছে কিন্তু সে চা ধরিয়ে দিল, তখন আমরা একটা পদ্ধতি অবলম্বন করি। চাটাকে আমরা এই প্লেটে ঢেলে নিই। যে চাটা খেতে তোর 5 মিনিট লাগবে এখানে এখানে ঢেলে নিলে 1 মিনিটে খাওয়া হয়ে যাবে, কারণ এখানে সারফেস এরিয়া এতটা, এখানে কিন্তু সারফেস এরিয়া বেড়ে গেল। যেহেতু এটা সারফেস থেকে হয় এভাপোরেশন, সারফেস এরিয়া বেড়ে যাওয়াতে মোর অ্যান্ড মোর molecules will go from liquid to the vapor state. তাহলে evaporation রেট বেড়ে যাবে। evaporation রেট বেড়ে গেলে সে যখন যাবে তখন এই এনার্জিটা নিয়ে যাবে রিমেনিং লিকুইড থেকে, তাহলে রিমেনিং লিকুইডটা ঠান্ডা হবে। এই কারণে গরম চা কাপ থেকে খেলে যতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়, ঢেলে খেলে আরো তাড়াতাড়ি ঠান্ডা লাগে। তাহলে এখানে আরো একটা ফ্যাক্টর আমরা যোগ করতে পারি, ইট হ্যাজ কুলিং এফেক্ট। লিকুইডকে H2O ভেপার করতে যে লিন তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে এপসাইলন প্রাইম। যে এনার্জিটা প্রয়োজন হয় একটা মলিকিউলের সেটা হচ্ছে এপসাইলন প্রাইম। তাহলে সেই এনার্জিটা যদি এটা হয়, তাহলে এতগুলো মলিকিউল কিন্তু এভাপোরেট করে যাওয়ার জন্য এলিজিবল। এটা হচ্ছে এনার্জির ডিস্ট্রিবিউশন, কোন এনার্জিতে কতগুলো মলিকিউল আছে। এই এনার্জিটা একটা মলিকিউলের থাকা উচিত মিনিমাম, থাকলে সে হাইড্রোজেন বন্ডিংটাকে ছিঁড়ে দিয়ে ব্রেক করে দিয়ে সে লিকুইড স্টেট থেকে ভেপার স্টেটে যেতে পারে। তাহলে এই এনার্জিটা যাদের রয়েছে এবং এর থেকে বেশি শক্তি যাদের রয়েছে, তারা প্রত্যেকে হাইড্রোজেন বন্ডটা ভাঙতে সক্ষম হবে, তারা প্রত্যেকে ভেপার হতে সক্ষম হবে। তাহলে একটা ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন যদি এরকম আঁকি, সেটা একটা পার্টিকুলার টেম্পারেচারে রয়েছে, দ্যাট নট নেসেসারি মাস্ট বি দ্য বয়লিং পয়েন্ট। সেটা স্ফুটনাঙ্ক নাও হতে পারে, সেটা মেবি লেস দ্যান দ্য বয়লিং পয়েন্ট। তাতেও কিন্তু কিছু মলিকিউল থাকবে যাদের এনার্জি ওই রিকোয়ার্ড এনার্জিটার চাইতে বেশি, তারা এভাপোরেট করে বেরিয়ে চলে যাবে। তাহলে এই ডিস্ট্রিবিউশনটা এরকম বিকৃত না হয়ে এইটাতে না থেকে আবার কিন্তু ডিস্ট্রিবিউট করে গেল নতুন করে করে আবার এই ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনটাকে একটা কমপ্লিট পিকচারে নিয়ে এলো। তাতে কি পেলাম আমরা, আগে যতগুলো মলিকিউল ওই এনার্জি নিয়ে ছিল এখন কিন্তু তার থেকে কম, কারণ এই ডাকবে এই পজিশনটাই হচ্ছে কিন্তু এপসাইলন প্রাইম, আর এই এনার্জিটা প্রয়োজন একটা লিকুইড মলিকিউলকে ভেপারে কনভার্ট করার জন্য। তাহলে এখন দেখতে পাচ্ছি যে আবার ন্যাড়া গেছে বেলতলায়, ন্যাড়া বেলতলায় গিয়েছিল, ভেপার হয়ে গেছে, এবার সব শেষ, আবার নতুন করে সেজে গেছে ম্যাক্সওয়েল, আবার ন্যাড়া গেছে বেলতলায়। এই মলিকিউলগুলো এখন এলিজিবল এটা ক্রস করার জন্য। এবার এরকম করে এটাকে আঁকার কারণ কি, আমি এখানে বোঝাতে চেয়েছি যে টেম্পারেচারটা ফল করবে, সেই জন্য এটাকে একটু বাঁ দিকে সরিয়ে নিয়ে এসেছি, কারণ যখন এভাপোরেশন হবে তখন জলটা একটু ঠান্ডা হবে, কিন্তু ঠান্ডা হতে হতে বরফ হয়ে যাবে না, কারণ সারাউন্ডিং এর টেম্পারেচার ওর থেকে বেশি থাকছে, সেখান থেকে হিট ঢুকবে। অর্থাৎ এই যে পাত্রটা যখন ঠান্ডা একটু হবে তখন বাইরে থেকে হিট ঢুকে ওটাকে খুব বেশি ফল করতে দেবে না, খুব বেশি ফল করতে দেবে না। সেজন্য এটা সামান্য একটু আমি বাঁ দিকে চাপিয়েছি, খুব বেশি বাঁ দিকে চাপানো যাবে না। আর এরিয়াটা কিন্তু প্রতি মুহূর্তে ছোট হবে, কারণ মলিকুলের সংখ্যা কমে যাচ্ছে, তারা বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে
ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনটা যেহেতু হবেই, কোন একটা টেম্পারেচারে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনটা যেহেতু হবেই, তাহলে কিছু মলিকিউল থাকবে যারা একটা সার্টেন এনার্জির চাইতে বেশি এনার্জি বা তার সমান এনার্জি ক্যারি করছে। কোন একটা পার্টিকুলার এনার্জির সমান এনার্জি বা তার চাইতে বেশি এনার্জি ক্যারি করছে, এরকম মলিকিউল থাকবেই। ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনের ফিচারটাই তাই, বৈশিষ্ট্যটাই তাই। তাহলে তাহলে এখান থেকে বলা যায় যে এভাপোরেশন ইজ ইনএভিটেবল